দেশকে অস্থিতিশীলকারী শয়তানদের নির্মূল করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর খামারবাড়ির নবনির্মিত মৃত্তিকা ভবন পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট থেকে কোনো সন্ত্রাসী ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পরই গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে চলে ব্যাপক তৎপরতা। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি অনুষ্ঠান শেষে গাজীপুর সহ সারা দেশের অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় জড়িতদের সর্বোচ্চ বিচার করা হবে বলে জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। দেশকে অস্থিতিশীল করা শয়তানদের নির্মূল করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। 5 পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা বলেন, গ্রেফতারের কারণ জানেন দেশবাসী। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। রবিবার সকাল 10টায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোহাম্মদ তাওহিদ। তিনি জানান, মোহাম্মদ আব্দুর রউফ ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত 2 মাস ধরে অসুস্থ ছিলেন বিচারপতি আব্দুর রউফ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে ওনাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের 5ম সিএসি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1990 সালের 25 ডিসেম্বর থেকে 1995 সালের 18 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন এবং 1995 সালের জুনে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। 1999 সালের 1 ফেব্রুয়ারি তিনি অবসরে যান। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে সাবেক 3 এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের 35 নেতাকর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে। গতরাতে রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইহান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট 2 আসনের আরেক সাবেক সদস্য মীর শওকত আলী বাদশাহ সহ 35 জন রয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গেল 4 আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে। ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এছাড়া ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। অব্যাহত সেনা অভিযান এবং তৎপরতায় পালিয়েছে নাটোরের লালপুরে পদ্মাচরের সশস্ত্র গ্রুপগুলো। চলছে নির্বিঘ্নে চাষাবাদ। অবৈধভাবে বালু উত্তোলন এবং এই ব্যবসা ঘিরে গড়ে ওঠা ভয়ঙ্কর নানা বাহিনীর কাছে জিম্মি ছিল চরবাসী। চাষাবাদ ছিল অনিশ্চয়তায়, তবে চরে এখন ফিরেছে স্বস্তি। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। সেই চেনা রূপে দৃষ্টিনন্দন পদ্মাচর, সবুজের সমাহার। এতেই লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে চাষাবাদে ব্যর্থ কৃষকের হাসি। এখানেই অবৈধভাবে বালুত্তোলনের কারণে অব্যাহত ভাঙনে শত শত হেক্টর ফসলি জমি বিলীন হয় নদীগর্ভে। বালুমহল, ফসলি জমি দখল, বালু মজুদ, রাস্তা তৈরি সহ নানা অপতৎপরতায় নাটোরের লালপুরে
এ পদ্মার চর ছিল এক আতঙ্কের জনপদ। তবে বদলে গেছে সেই চিত্র। এখন আবার নিরাপত্তা হয়েছে, এখন কোনো ঝামেলাই নাই, কোনো মস্তান করার কোনো জিনিস নাই, টাকা পয়সা চলাফেরা করতে সব দিকেই আমার সুবিধা হয়েছে। সেনা অভিযানে পালিয়েছে লালপুরের 3 ইউনিয়নে পদ্মার 8টি চরাঞ্চলে বালু ব্যবসা কেন্দ্র করে গড়ে ওঠা সশস্ত্র গ্রুপগুলো। মুখ খুলতে শুরু করেছেন এতদিন যারা প্রাণের ভয়ে বোবা হয়েছিলেন। বালুর মহল্লা আপাতত 3টা আছে, 3টার মধ্যে 3টাই বন্ধ আছে এখন আপাতত। চলছে ধারাবাহিক অভিযান, নজরদারি। অবৈধ বালুমহল বন্ধ করে কোটি কোটি টাকার বালু এখন প্রশাসনের হেফাজতে। প্রশাসনের উদ্যোগে এবং সেনাবাহিনীর সহায়তায় বন্ধ করার ফলে সেখানে এখন দেখা যাচ্ছে যে জনগণ চাষাবাদ করতে পারছে, নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এই অবৈধ বালু তোলা বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার আছে। শান্তি ফেরার পাশাপাশি নাটোরের লালপুরে পদ্মার চরে উকি দিচ্ছে দিগন্ত জোড়া ফসলি মাঠের সম্ভাবনা, কৃষকের বুক ভরা আশা। এনটিভি নিউজ ডেস্ক। 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না সাকিব আল হাসান। 2025 সালে নতুন বছরের খসড়া চুক্তিতে নেই এই অলরাউন্ডারের নাম, এটা অনেকটাই নিশ্চিত। 3 ফরম্যাটে থাকছেন শান্ত, লিটন সহ 5 ক্রিকেটার। এছাড়াও জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের জন্য তৈরি করা হচ্ছে নতুন ক্যাটাগরি। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রায় 1.5 যুগ পর বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না সাকিব আল হাসানের নাম। প্রথমবারের মতো 3 ফরম্যাটের চুক্তি থেকে বাদ পড়ছেন এই ক্রিকেটার। সাকিবের পাশাপাশি বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান, টি-20 চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 2025 সালে 3 ফরম্যাটে থাকতে যাচ্ছেন 5 ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের সঙ্গে যোগ হচ্ছেন জাকের আলী অনিক। টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকতে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, সঙ্গে যুক্ত হতে পারেন নাহিদ রানা। শুধুমাত্র টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে যাচ্ছেন 4 ক্রিকেটার। সেই তালিকায় আছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। ওয়ানডে ও টি-20 চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। সঙ্গে নতুন যুক্ত হতে যাচ্ছেন রিশাদ হোসেন। টেস্ট ও টি-20 থেকে অবসরের পর ওয়ানডের চুক্তিতে থাকার সম্ভাবনাই বেশি মাহমুদুল্লাহ রিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রিয়াদ আর খেলবেন কিনা যদিও তা নিশ্চিত নয়। জাতীয় দলে সম্প্রতি 3 ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি-20 ক্যাটাগরিতে থাকতে যাচ্ছেন হাসান মাহমুদ। টি-20 চুক্তিতেও আসতে যাচ্ছে পরিবর্তন, থাকছেন শেখ মেহেদী। তবে এবার একটি বিশেষ ক্যাটাগরি প্রস্তাব করার পরিকল্পনা আছেন নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন কিন্তু একাদশে নিশ্চিত নন, তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে সম্ভাব্য নামগুলো মাহমুদুল হাসান জয়, নাইম হাসান, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ। নীলম মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করে যেতে চান তিনি। রাজনৈতিক নিয়ন্ত্রণ কমিশনের উপরে বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে বলেও মনে করেন সিইসি। সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান পচে গেছে মন্তব্য করে, যতক্ষণ না সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হয় ততক্ষণ নিরপেক্ষ ভূমিকা আশা করা ঠিক হবে না। সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময় অনুযায়ী জাতিকে দেয়া ওয়াদা পালন করা হবে বলেও জানান তিনি। যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের সমালোচনা করার আহ্বান জানান তিনি। সব যারা সাংবাদিক ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেছেন, তিস্তা পাড়ের মানুষের মতামত ছাড়া তিস্তা চুক্তি হবে না। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে ছাড় দেয়া হবে না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। রংপুরে কাউনিয়া তিস্তা ব্রিজ সংলগ্ন রোডে তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নে এক গণশুনানিতে এসব কথা বলেন 2 উপদেষ্টা। এটা কোন দেশের একক নদী না। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা
ভাষা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না। এবং এই যে তিস্তার ব্যাপারটা, আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়, চায়না সরকারকে, তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না। এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে ফেলানি সহ নিহত শহীদদের মাগফিরাত কামনা ও ফারাক্কার ন্যায্য পানির হিস্সার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কে এই কর্মসূচি পালিত হয়। গতরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া লং মার্চটি আজ বেলা 11:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছায়। সমবেত জনতা বিদ্যালয়ের মাঠ ছাড়িয়ে মূল সড়কের পাশে অবস্থান নেন। কর্মসূচির অংশ হিসেবে মডেল বিদ্যালয় প্রাঙ্গণে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। ছাত্র জনতার উপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গতরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 81 আওয়ামী লীগ নেতাকর্মী সহ সারা দেশে আটক হয়েছে 1000-এর বেশি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে অস্ত্রের মজুদ গড়ে তুলছে বলেও জানান নগরীর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। গাজীপুরের নাসির আহমেদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। গাজীপুরের টঙ্গী জয়দীপুর সড়কের পাশে দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজামেল হকের বাড়িটিতে এখন শুনশান নীরবতা। আশপাশের স্থানীয় বাসিন্দাদের প্রায় 50টি বাড়িও ফাঁকা, সড়কেও নেই মানুষ, যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। এ ঘটনায় 239 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা হয়েছে। শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় আরও একটি মামলা হয়। গাজীপুরের এই ঘটনায় শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। অভিযানে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহানগর পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা এ পর্যন্ত 82 জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গাজীপুরকে কেন্দ্র করে যারা অতীত সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে, যারা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না, আমরা জনগণকে ঘুমাতে দেব না। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করা হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, গাজীপুর। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে সরকারের 6 মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টাও যোগ দেন।
সেখানে জানানো হয় গত জুলাই মাসের তুলনায় বর্তমানে দেশের মূল্যস্ফীতি কমেছে। আগামী জুন মাসের মধ্যে এই হার 7-এর মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংক ডাকাতির সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। সমন্বয় করবে হোম মিনিস্ট্রির এখানে সবাই, এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। আপনারা এটা আস্তে আস্তে জানতে পারবেন কি কি থাকবে কি কি থাকবে না। এটা আরো আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। দেশে বিশৃঙ্খলা রোধে সরকারের বোধোদয় হওয়াকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে তিনি একথা বলেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ সহ 6 দিনের সফর শেষে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সফর সফল হয়েছে জানিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন। অপারেশন ডেভিল হান্ট চলছে, অপারেশন ডেভিল হান্ট কি ভাই, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। এদিকে দলের 31 দফা সংস্কার নিয়ে সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপি আয়োজিত আলোচনায় মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী বিএনপির নামে দেশ জুড়ে অপবাদ ছড়াচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই, আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিইসি। পরে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে সিইসির বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী মে-জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলেও তাদের জানানো হয়েছে। মহিদুল ইসলামের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন আগামী নির্বাচন সম্পর্কে কমিশনের অবস্থা নিয়ে। কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে মন্তব্য করে সিইসি বলেন, কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, অল দি ইনস্টিটিউশনস আর রটেন নাও, আর রটেন নাও। হোয়াই? Again, that issue you have to raise because of the politicalization of the all institutions. এদিকে বেলা 3:30টার দিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চান বিএনপির প্রতিনিধি দলটি।
আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন যে প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনাদের কিছু বলেছে কিনা? আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। বৈদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কথা কাটাকাটির জেরে বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় বলে ভাষ্য পুলিশের। থেমে থেমে ঘণ্টা দুয়েক চলে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ। এদিকে 4 দফা দাবি বাস্তবায়নের দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। মেজবা হাসানের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব এলাকা যেন এক রণক্ষেত্রের নাম। কখনো 7 কলেজ, কখনো ঢাকা কলেজ, কখনো বা সিটি কিংবা আইডিয়াল কলেজের সংঘর্ষ। এবার ইগোর খেলায় মেতেছে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পুলিশ বলছে শিক্ষক এবং অভিভাবকদের বড় ভূমিকা ছাড়া এমন সংঘর্ষ বন্ধ করা সম্ভব নয়। আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করেছি, যতটুকু জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আমরা তাদেরকে যতটুকু ডিসপার্স করা সম্ভব এবং তাদেরকে নিজ নিজ ইনস্টিটিউশনে পাঠানোর জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা ওইভাবে ব্যবস্থা নিয়েছি আর কি। এটা আপাত দৃষ্টিতে হয়তো আপনাদের কাছে নীরব ভূমিকা মনে হতে পারে, কিন্তু আসলে এই ক্ষেত্রে আমাদের ফোর্স অ্যাপ্লাই করার সুযোগ ছিল না। এদিকে 4 দফা দাবি আদায়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয় ম্যাথসের শিক্ষার্থীরা। জানান সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে তাদের জন্য। শূন্যপদে নিয়োগটা দেওয়া এবং আমাদের এই শূন্যপদের সাথে নিয়োগের 10ম গ্রেড প্রদান। আমরা এই কোর্সে পড়াশোনা করে কি করব যে কোর্সের মধ্যে কোনো নিয়োগ নাই, উচ্চশিক্ষা নাই। এতে বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী রাস্তা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল থেকে কয়েকবার শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবি জানান 2-1 দিনের মধ্যেই নিয়োগের সার্কুলার দেবে মন্ত্রণালয়। মেনে নেওয়া হবে সব যৌক্তিক দাবি। আপনাদের যে শূন্য পদের নিয়োগ, এটার সার্কুলার আজকে বা আগামীকালকে ইনশাল্লাহ শুরু হবে। আপনাদের যে গ্রেডের বিষয়টা, 10ম গ্রেডের বিষয়টা ইতিমধ্যে আপনাদের আন্দোলনের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তা মানতে নারাজ শিক্ষার্থীরা। দাবি জানান আজই সমস্যা সমাধানের। ঘোষণা দেন সচিবালয় অভিমুখে যাত্রা করার। বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় মুখে যাত্রা করলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো ছিল না। অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতের উপর জনগণের আস্থা নেই। উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি করে না। যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত। এভাবে গুলি করার অধিকার কাউকে কারো নেই। প্রতিবাদ করতে করবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং করব না। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আছে, বড় সংস্কার বা অনেক কিছু করতে পারবে না, তবে পদচিহ্ন রেখে যেতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রোববার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা শীর্ষক সেমিনারে যোগ দেন অর্থ উপদেষ্টা। জোর দেন দেশের স্বার্থে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ওপর। সৌদি আরব সহ অনেক দেশের জেলখানায় বন্দী বাংলাদেশিদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এটা আমাদের দিক থেকে, পলিসি দিক থেকে অনেকদিন যাবতীয় ফেলিউর, এটাই আমাদের ব্যর্থতা। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান গেল 6 মাসে দেশের অর্থনীতিতে কি পরিবর্তন আনতে পারলেন। অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করে নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মতো এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না। একেবারে যে দক্ষতা নাই তাও না। সাপোজ আমরা নিতাম না, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, ওই উন্নয়নের বার্তা আমাদের শোনাইতো, ইনফ্লেশন কমে গেছে, গ্রোথ বেড়ে গেছে, যাই হোক যেটা হয়। আর তাছাড়া বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে টাকাটা নেব ওটা ওয়ার্থ স্পেন্ডিং। প্রশ্ন ছিল তাহলে অন্তর্বর্তী সরকার লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারলো কতটা, আর হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে ঘাটতেই বা মিলল কতটা। ভ্যাট একটু সুবিধা এসআরও দিয়ে আমি করতে পারি, অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি টাকা না, মাত্র 12,000 কোটি টাকা, খুব বেশি টাকা উঠছে না। কিছু কিছু এফেক্ট করেছে নেগেটিভ। আর আমি ইনকাম ট্যাক্স যেমন সিগারেট আছে, এটা আছে, সেটা তো আপনারা দেখবেনই। ওরা তো প্রায় 13% আমাদের রেভিনিউ ওরাই তো দেয়। এমন হবে যে সিগারেট খাওয়া ছেড়ে দেবেন আপনারা। আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু। এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সব কিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। বলতে গেলে প্রতিদিনই দাবি আদায়ে সড়ক অবরোধের যৌক্তিকতা নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আমরা অনেক চাপের মধ্যে আছি, 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। এই যে আপনার রেলওয়ের ডিমান্ড, সেই ব্রিটিশ আমলের ল, ওভার টাইম দাও, আচ্ছা ওভার টাইম দিলাম, লিমিট ছিল বলে লিমিট উঠিয়ে দাও, সেটা আবার পরে উঠিয়ে দাও। কদিন পরে বলো আমরা চাকরি না করে বেতন দাও, তখন কী করবো আমি। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।